স্বাগত আরেকবার দেখছেন এডিটর স্পিক। জামায়াতের ডাকা হরতালের মধ্যে দিব্যি চলছে দলটির পৃষ্ঠপোষকতা থাকা অথবা নিয়ন্ত্রণাধীন আর্থিক প্রতিষ্ঠানগুলো। হরতালে সারা দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়ে উল্টো নিজেদের 127টিরও বেশি আর্থিক প্রতিষ্ঠান সচল রাখে তারা। যুদ্ধ অপরাধীদের বিচারের রায় ঘোষণার পর থেকেই একের পর এক হরতাল দিচ্ছে জামায়াতে ইসলামী। গাড়ি ভাঙচুর, প্রতিষ্ঠানে আগুন এবং রাস্তায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। অথচ হরতালের কোনো ছাপ নেই জামায়াতের পৃষ্ঠপোষকতা পাওয়া ইসলামী ব্যাংকে। সোমবার দিলকুশায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে দেখা গেছে অন্য সব কর্মদিবসের মতোই স্বাভাবিক ব্যস্ততা। তবে ক্যামেরার সামনে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ব্যাংকটির কর্মকর্তারা। জামায়াত নিয়ন্ত্রিত আরেকটি আর্থিক প্রতিষ্ঠান ফারিস্ট ইসলামী ব্যাংকও ছিল কর্মব্যস্ততা। এমনকি সোমবার হয়েছে পূর্ব নির্ধারিত বার্ষিক সাধারণ সভাও। দিলকুশায় ইসলামী ইন্স্যুরেন্সের কার্যালয়ে দুপুরের পর কর্মব্যস্ততা কিছুটা কম থাকলেও প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বলছেন হরতালে তারা স্বাভাবিক কার্যক্রম চালাতেই অভ্যস্ত। হরতালের সময় কি আপনাদের কোনো কার্যক্রম বন্ধ থাকে? না 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 না, হরতাল পুরো চলে, কাজ চলে, অফিসে কাজ চলে, কিন্তু অফিস টোটালি বন্ধ নাই, ব্যাংক বিমা খোলা, সোজা কথা, এটা স্বীকার করতে হবে। কোনো একটা ব্রাঞ্চ খোলা থাকতে বন্ধ থাকতে না, হেড অফিস থেকে ফোন করবো, না পাইলে সমস্যা করবো, কারণ হরতাল তো রেগুলারই বেলে ব্যাংক বিমা তো বন্ধ থাকতে পারে না। ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, তাকাফুল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সহ অন্যান্য সব আর্থিক প্রতিষ্ঠানেও পড়েনি জামাতের ডাকা হরতালের প্রভাব। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অর্থনীতি সমিতির সাবেক সভাপতি জনাব মইনুল ইসলাম। জনাব মইনুল ইসলাম, চলতি বছর জামায়াত মোটামুটি অহিংস হরতাল করেছে, যদি আমরা আমাদের সংবাদপত্রের ভাষায় এরকম বলে থাকি। তাদের শক্তি কি খর্ব হয়ে গেছে নাকি তারা কৌশল বদল করেছে? অধ্যাপক মইনুল ইসলাম। আসলে তারা কৌশল বদল করেছে এবং শক্তি সঞ্চয় করছে। 2013 সালে তাদের যে শক্তি ক্ষয় হয়েছে সেটা এই 5ই জানুয়ারি নির্বাচনের পর তারা এখন আবার সেই শক্তি সঞ্চয় করছে এবং আমাদের আশঙ্কা যে তারা এই এখন যে মানবতা বিরোধী অপরাধের রায়গুলো একের পর এক প্রকাশিত হচ্ছে, এর ফলে তারা কিছুদিনের মধ্যেই আবার তাদের এই সহিংস যে তৎপরতা এবং সংঘাত এবং যে নানা রকমের যে তাণ্ডব, সেগুলো আবার শুরু করবে। অধ্যাপক মইনুল ইসলাম, আপনি আমাদের প্রতিবেদনে দেখলেন যে হরতাল করে সারা দেশ অচল করে দেওয়ার হচ্ছিল তাদের যে আমরা যদি একটু বলি যে হরতাল করে দেওয়ার, আপনি প্রতিবেদনে নিশ্চয়ই দেখেছেন যে হরতাল করে সারা দেশ অচল করে দেওয়ার হুমকি দিল। জামাতের পৃষ্ঠপোষকতা পাওয়া জামাত নেতাদের মালিকে তিনি 127টিরও বেশি আর্থিক প্রতিষ্ঠান সচল থাকছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন সেটিও যদি একটু যুক্ত করতেন। দেখুন, এটা 1983 সালে ইসলামী ব্যাংক যে প্রতিষ্ঠা হলো ইসলামের নামে, ধর্মের নামে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি তাদের ব্যাংকিংয়ের যে নানা রকমের যে প্রোডাক্ট তারা দেয় সেখানে ইসলামের ছিটেফোঁটা নেই। আমি তাদের সরাসরি গ্রাহক হিসেবে আমি দেখেছি যে তাদের সুদের হার 27% কাছাকাছি চলে আসে। আমার নিজের যে গাড়িটা এখন চালাচ্ছি আমি, ওটা ইসলামী ব্যাংকের লোন দিয়েই চালানো। অতএব এখানে যে কথাটা বলা প্রয়োজন সেটা হলো যে তারা কতখানি ইসলামী জানি না, কিন্তু তারা ধর্মকে ব্যবহার করেছে এবং 1971 সালে তারা যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়ে যে তারা কোনোরকম অপরাধ করেছে সেটা তারা এখনও স্বীকার করে না। এবং আমরা সেটা বারবার দেখতে পাবো যে বিশাল একটা অর্থনৈতিক সাম্রাজ্য তাদের গড়ে উঠেছে দেশে, এবং সেখানে ইসলামী ব্যাংক তাদের সোনার খনির মতো কাজ করছে। কারণ একটা ব্যাংকের লোন নিয়ে যদি সেটা ঠিকমতো ইনভেস্ট করে আবার অর্থটা ফেরত দেওয়া হয়, তাহলে যে এই অর্থটা রোল করতে করতে একটা বিশাল আকার ধারণ করে। এবং এই প্রক্রিয়ায় আমরা দেখতে পাবো যে প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে এখন বাংলাদেশের সবচেয়ে বড় যে কমার্শিয়াল ব্যাংক সেটা এখন ইসলামী ব্যাংক বাংলাদেশ। অতএব এই যে একটা বাস্তবতা, সেটা খেয়াল রাখতে হবে যে জামাত ইসলাম তারা সশস্ত্র পথে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় এবং এটার ব্যাপারে কারো কোনো ধরনের কোনো সন্দেহ থাকা উচিত নয় যে তাদের যে 1971-এর ভূমিকা, সেই ভূমিকা তারা এখনও একেবারেই বদলায়নি। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা গত 34 বছর ধরে আমি এই জিনিসটা
প্রত্যক্ষভাবে আমার অভিজ্ঞতায় আছে যে যারা কিভাবে পুরো ক্যাম্পাসটা দখল করে রয়েছে, এবং সেখানে আমরা যখন দুপুরে সবাই চলে আসি ছাত্র শিক্ষকরা, এটা তাদের ক্যান্টনমেন্টে পরিণত হয়। অতএব এই বাস্তবতাগুলো ঢাকার বাইরের বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা কিন্তু এটা, যেহেতু তাদের ইসলামী ছাত্র শিবির একটা সিভিল আর্মি হিসেবে কাজ করে, অতএব অন্য সব ছাত্র সংগঠন তাদেরকে ভয় পায়, কারণ তাদের সাথে সশস্ত্র সংঘাতে খুব সহজে অন্যরা পেরিয়ে ওঠার কথা নয়। এবং আমরা 80-র দশকে দেখেছি যে খোদ এরশাদের যে জাতীয় ছাত্র সমাজ ছিল, সে জাতীয় ছাত্র সমাজের নেতা আব্দুল হামিদের হাতের কবজি কেটে নিয়ে তারা সেই দিনের বেলায় সারা ক্যাম্পাসে ছুরির আগায় গেঁথে তারা মিছিল করেছে, এবং তখন এরশাদ ক্ষমতায় ছিল। তখন সে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করেনি। অতএব এই যে বাস্তবতাগুলো, সেখানে আমরা দেখেছি যে আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, ডিজিএফআই, তারা পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের মদতদাতার ভূমিকায় ছিল 80-র দশকে। আমি সারা জাতির সামনে 1986 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হিসাবে এটা আমি প্রেস কনফারেন্স করে জানিয়েছি, কিন্তু তখনকার সরকারেরও কোনো টনক নড়েনি। আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো বিরোধী দলেরও কোনো রকমের এতে টনক নড়েছে বলে আমরা কোনো প্রমাণ পাইনি। প্রফেসর মালিক, আরেকটি বিষয় হচ্ছে যে জামায়াতের সহিংস রাজনৈতিক কর্মসূচির অর্থায়নে ভারত থেকে সারদার অর্থ পর্যন্ত এসেছে। আমাদের সরকার কি এইসব অভিযোগগুলি খুব খতিয়ে দেখে, এর সাথে সংশ্লিষ্টতা দেখে এই বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে বলে আপনার মনে হয়? দেখুন, সারদার ব্যাপারটা আমি পত্রিকায় পড়েছি, কিন্তু তার চাইতে অনেক বেশি অর্থ তারা মধ্যপ্রাচ্য থেকে আনে। আমাদের অনেকের হয়তো খেয়াল নেই যে বাংলাদেশের যে রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে আসে তার 32% একাই কিন্তু ইসলামী ব্যাংকের মাধ্যমে আসে। অতএব এই রেমিটেন্সগুলো কি আমাদের প্রবাসীদের অর্থ আসছে, নাকি কোনো প্রতিষ্ঠান তাদেরকে এই অর্থটা পাঠাচ্ছে, এটা বের করা আসলে মোটেও সম্ভব নয়। যদিও এখানে আমরা জানি যে মধ্যপ্রাচ্যের নানা রকমের এনজিওর মাধ্যমে এই অর্থটা এসছে, এবং সেই ইসলামী ব্যাংক হওয়ার আগে থেকেই রাবেতায়ে আলমী ইসলামের যে ভূমিকা, সেটা আমরা আমাদের দেশের রাজনীতিতে ভূমিকা পালন করেছে। এই যে রোহিঙ্গা ক্যাম্পগুলো ছিল কক্সবাজার থেকে টেকনাফ, তার প্রত্যেকটা রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সেই প্রশিক্ষণ চালানো হচ্ছিল, সেই খবর আমরা পেয়েছি। এবং তখনকার ডিজিএফআই চট্টগ্রামের যে রিজিওনাল ইনচার্জ ছিলেন সাম কর্নেল, তাকে আমি জিনিসটা একটা প্রতিষ্ঠানে বললাম যে আপনাদের কি কোনো খবর নেই, আমরা তো খবর পাচ্ছি। তিনি বললেন যে আমরা জানি, কিন্তু আমরা কিছু বলতে পারবো না। তার মানে এখানে একটা আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত রয়েছে। যেহেতু ওই সময়ে আফগানিস্তানের যুদ্ধে বাংলাদেশ থেকে মুজাহিদ প্রেরণের একটা ঠিকাদারি নিয়েছিল জামাত, এবং আরও কয়েকটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল এই ঠিকাদারি নিয়েছিল। অতএব এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা, আমাদের প্রভু রাষ্ট্র, তাদের একটা ভূমিকা নিশ্চয়ই ছিল, এবং তার কারণে আমাদের রাষ্ট্রকে এরশাদের সময় আমরা দেখেছি যে রাষ্ট্রের বিভিন্ন সংস্থাকে এই জামাত শিবিরের সমর্থনে ব্যবহার করা হয়েছে। এটা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা। ধন্যবাদ।